কেন্দ্র করে আমরা যখন ফেসবুকে শেখ হাসিনার মৃত্যুর গুজব শুনছিলাম, তখনই তিনি বিশ্ব মিডিয়াকে সাক্ষাতের মাধ্যমে জানালেন, প্রথমত তিনি জীবিত আছেন, দ্বিতীয়ত ঝুঁকেঙ্গা নেহি সালা স্টাইলে আছেন, তৃতীয়ত তিনি দেশে ফিরলে এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা নেতারা আছেন তারা কেন জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছেন, এটার মেইন কারণই হচ্ছে তিনি যে ঝুঁকেন নাই, কোনো অনুশোচনা নাই, প্লাস তিনি আসলে সবার যে বিচার করবেন, এই যে দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি আজকে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে এই বিষয়টা প্রকাশ করলেন। এরপরে কিন্তু বিষয়টা নিয়ে সরকার থেকে শুরু করে সবার মধ্যে একটা প্রতিক্রিয়া হয়েছে। নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সাক্ষাৎকার আজকে রয়টার্স, এএফপি এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ, জাতিসংঘের প্রতিবেদন থেকে শুরু করে দেশের প্রতিবেদন, প্রায় 1400 মানুষ হত্যার যে অপরাধ, সেই অপরাধের অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেছেন এবং চলমান এই বিচারকে, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে অডিওগুলো উপস্থাপন করা হয়েছে সেখানে তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। এএফপির কাছে শেখ হাসিনা দাবি করেছেন অডিওর কথাগুলো ভুলভালভাবে উপস্থাপন করা হয়েছে। ওনার বক্তব্য, আমার বিরুদ্ধে যে অভিযোগ আমি নিজে বাহিনীগুলোকে আন্দোলনে গুলি চালাতে বলেছি এটা মিথ্যা। যদিও তিনি স্বীকার করে বলেছেন যে চেইন অফ কমান্ডের ভেতরে কিছু ভুল ছিল। তো শেখ হাসিনার অভিযোগ, তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি, তবে তিনি কোনো আদালতে আত্মসমর্পণ করেনি কিংবা কোনো আইনজীবীও নিয়োগ দেননি। তো তার পক্ষে যে আইনজীবী কাজ করতেছে এটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় জয়দরকান্দি গ্রামের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে যখন আমরা ঠিক করলাম যে আমরা জয়দরকান্দিতে যাব, আমাকে প্রথমেই বলা হলো, আপা এই গ্রামটা অনেক ব্যাকওয়ার্ড, অনেক পিছনে, এখানে যাওয়ার মতন কোনো রাস্তা নাই, উপায় খালি নৌকা আর নাইলে চুনটা থেকে পায়ে হেঁটে যেতে হবে। আমি তখনই ঠিক করলাম এইখান থেকে আমার নির্বাচনী প্রস্তুতি শুরু হবে ইনশাআল্লাহ। আমার যেই গ্রামের ভাইদের ধানের শীষ করার অপরাধে 15 বছর সমস্ত উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে, আমার সেই গ্রামের ভাই বোনদের আমি ওয়াদা করছি, আপনাদের ভোটে যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, আমার উন্নয়ন কর্মসূচি এই জয়দরকান্দি থেকেই হবে ইনশাআল্লাহ। 5টা দাবি আজকে আমার সামনে বলা হয়েছে। 1 নম্বর দাবি, মহিষবেড় থেকে জয়দরকান্দি পর্যন্ত একটা রাস্তা নির্মাণ। আমি মনে করি এই দাবিটা আমার অসহায় এই গ্রামের ভোটারদের খুব ছোট সামান্য একটা দাবি। বাংলাদেশে এখন 15 বছর ধরে আমরা কত কথা শুনে আসছি, বিদেশের মতো আকাশের উপরে দিয়া ট্রেন চলে, একেবারে কি ফ্লাইওভারে উঠা ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি নাকি পৌঁছায় যাওয়া যায়। আর সেইখানে আমার এই গ্রামের ভাই বোনেরা রোদে, ঝড়ে, বৃষ্টিতে, বর্ষায়, শীতে তাদের নৌকা ছাড়া কোনো উপায় নাই। ইনশাআল্লাহ নির্বাচনের পরে এই রাস্তা মেরামত হবে আমাদের প্রথম কর্মসূচি। 2 নম্বর বলা হয়েছে জয়দরকান্দি আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত করা। এখানে সম্মানিত শিক্ষক তিনি তার বক্তব্যে বলে গেছেন আমাদের যথেষ্ট স্কুল ক্লাসরুম পর্যন্ত নাই। আমাদের বাচ্চারা 3টা ক্লাসে যদি ক্লাসরুমের ভিতরে ক্লাস করে, তো বাকি ক্লাসের বাচ্চাদের মাঠের উপরে বসে ক্লাস করতে হয়। ধানের শীষ বুকে নিয়ে আমার যে এলাকার সন্তানেরা বড় হয়, ধানের শীষ ভালোবাসে যেই পরিবারের সন্তানেরা, তারা ইনশাআল্লাহ যদি নির্বাচিত হতে পারি, শুধু এমপিও ভুক্ত না, আধুনিক স্কুলে তারা ক্লাস
নির্মাণের জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। আমি তার আগে বলি, প্রিন্সিপাল সাহেব তার বক্তব্যে বলছিলেন যে স্কুলের এমপিওভুক্ত করার ব্যাপারে সমস্ত দরখাস্ত নাকি জমা দেয়া আছে, তাই তো? আমি আজকে মিটিং শেষ করেই এই স্কুলের ব্যাপারে টেলিফোন করব এবং আগামী সপ্তাহের মধ্যে পজিটিভ নেগেটিভ যাই হোক একটা রেজাল্ট আমি আনবো ইনশাআল্লাহ। বেড়িবাঁধ নির্মাণের কথা বলা হয়েছে। বেড়িবাঁধের কাজ কি চলমান নাকি না? কিছু হয় নাই, তাই তো? জমা আছে। ইনশাআল্লাহ যদি সম্ভব হয় নির্বাচনের আগেই আমি টেলিফোন করে যেখানে বলার আমি বলবো। যদি কাজ হয় ভালো, কাজ না হলে এমপি নির্বাচিত হওয়ার পরে এই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদগাহ মাঠ এবং কবরস্থান পানি উঠে যায়। ইউনো সাহেবকে বলা হয়েছে বারবার যে দয়া করে একটু মাটি ফেলেন, তাই তো? সেই মাটি এখনো পড়ে নাই। বর্ষা শেষ হয়ে এখন হেমন্ত, শীত আসতেছে সামনে, তাই তো? ইউনো সাহেব বদলে গেছে, নতুন ইউনো সাহেব আসতেছে। সেই ইউনো সাহেবকে আমি এই মাটি ভরাটের কথা নির্বাচনের আগেই বলবো ইনশাআল্লাহ। জয়দরকান্দি বাজারে একটা ব্রিজ বানানোর কথা আপনাদের অনুরোধে এসছে। সেটা যদি নির্বাচনের আগে সম্ভব নাও হয়, নির্বাচনের পরে আপনাদের এই দাবির প্রত্যেকটা আমি ইনশাআল্লাহ পূরণ করব। আমার প্রিয় ভাইরা, গত 15 বছর আপনারা ভোট দিতে পারেন নাই। গত 15 বছর আপনাদের নিজের কোনো এমপি ছিল না, যার কাছে আপনারা সুখ দুঃখের কথা বলতে পারবেন, যার কাছে আপনারা এলাকার উন্নয়নের যেই দাবিগুলো আজকে আপনারা আমাকে দিয়েছেন সেই দাবিগুলো দেওয়ার মতন কোনো মানুষ ছিল না। আপনারা কি চান আরো অনেক দিন বাংলাদেশটা এরকম থাকুক? আপনারা একজন নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত এমপি চান না?